বন্ধুরা, আমি এস.এম. বিপ্লব নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে চলে আসছি গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের উলপুর গ্রামে কয়েকটি জমিদার বাড়িতে। এই জমিদার বাড়ির ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য সম্পূর্ণ তুলে ধরবো আমি আজকের এই ভিডিওতে। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 300 বছর পুরনো এই উলপুর জমিদার বাড়ির কয়েকটি জমিদার বাড়ি রয়েছে। প্রতিটা বাড়িতে যে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। ধান জড়াচ্ছেন নাকি? এই যে এই দেশের হিন্দু কি একসাথে চলে যায়? না না না, আগে আকপাস করে যায় না? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তাহলে এই বাবু গেছে, এই বাবু আমি জন্ম নেওয়ার পরে এই বাবু আমার নাম তুইছে শুনিল, এই বাবু আমার নাম তুইছে শুনিল। আবার এই বাবু ওই যে এনবিসির আনতো, ওই কয়লা টুকায় টুকায় নিয়ে আমরা দিতাম, আমাকে 2 পয়সা কে দিত। ও আচ্ছা, এই বিল্ডিং এর যে বাবু বা জানার বিল্ডিং ছিল, এটা ভবনটা তিনি আপনাকে এটা দিয়ে গেছে, তাই তো? আর তিনি আপনার কোনো আত্মীয় বা কোনো সম্পর্ক ছিল? সম্পর্ক কি, আমার বাবা 6 বছর বয়সের সময় আমার ঠাকুরদা ঠাকুমা মারা গেছে, এই বাবুর বাবাই পালছে। তারপরে এই বাবুর বাবা এরকে ওই আপনজনের মতো পালিয়ে পুষিয়ে বিয়ে দিয়ে দিয়েছে। এই বাবুর সেইভাবেই আমার শ্বশুর থাকিয়ে গেছে। ও আচ্ছা, সেই তারা ইন্ডিয়া যাওয়ার সময় ভালোবেসে দিয়ে গেছে, যে আমাদের এখানে ছিল, আমাদের দেখাশোনা করছে, সেই ভালোবাসার ক্ষেত্রে আপনাদের এটা দিয়ে গেছে, তাই না? আচ্ছা আচ্ছা, তো এটা আপনার এই বাবুর নাম ছিল কি? গোপাল রায়। গোপাল রায়। বাবুর নাম ছিল অখিল রায়। বাপের নাম ছিল অখিল রায়। এখানে আপনাদের কতগুলো আপনার জমিদার বংশ ছিল, পরিবার? ছিল তো বহুত। ছিল এটা এই দেশ হলো গোপাল রায়, ওই দেশ হলো তারাপদ রায়, ওই পাশেরটা ছিল নিশি রায়, নারী ভাই নিশি রায় ছিল, হ্যাঁ। ভাই নিশি রায়। হ্যাঁ, আর ওই পাশেরটা ছিল কাশীবাবুর নাম ছিল, আচ্ছা আচ্ছা, কাশীবাবু দেখছি। হ্যাঁ, অনেক ছিল আর কি। তাই কায়েস্ত গ্রামে নাকি অন্য কোনো জাতি ছিল নাকি? কায়স্থ গ্রাম বলে, প্লাস জমিদার, ওই কাশী জমিদার। কায়স্থ জমিদার এলাকা, হ্যাঁ বলে, হ্যাঁ। এরাই ছিল এই গ্রামে আর কোনো জাতির বসতি না। অন্য জাতি বসতি ছিল না। একটা দোকানা ছিল সেইগুলো। পাইতে পাইতে অন্যান্য জমিদাররা আগে চলে গেছে, কিন্তু এই বাবু গেছে 50 বছর হবে প্রায়। বাবু বড়, আরো বাবু রয়ে গেছে। এই বাবু তোমার এখনো তো আছে কিছু। ওই যে এই কয়েক বছর আগে এই এক বাবুতে এত যে কভার আছে, জমিয়ে তো রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আমি শুনেছি উনি তো ওনার বাবা নাকি ওইখানে ছিল, বাড়িতে থাকতো। তো ওই যে বাড়ি জান নাই বাড়ি? হ্যাঁ, ওই বাড়ি গেছিলাম তো ফাসালি ভিডিও নিয়ে দেখে হ্যাঁ, সেই ভালোবাসা ওনাকে ওই বাড়িটা দিয়ে গেছে নাকি, এটা শুনছিলাম আর কি। না, ওনাকে দিয়ে যায়নি, উনি করে দিয়েছে। উনি কায়দার করে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাড়ি চলে 6 শতাংশ। তাই? আচ্ছা আচ্ছা, মোটামুটি 6 শতাংশ জমিদার ছিল। হ্যাঁ, এই যে আমার এই বাবু বাড়ি, ওই বাড়ি ছিল। তাই। হ্যাঁ, এই জায়গায় নতুন বাড়ি নাম করছে, হ্যাঁ। নাম দেয় নতুন বাড়ি। কিন্তু আপনার 1971 আগে বেশিরভাগই চলে গেছে, তুই আগে চলে গেছে। অনেক চলে গেছে। হিন্দুস্তান পাকিস্তান ওই চলে গেছে বেশি। বারো না, এনিও চলে গেছে, 71 আগে চলে গেছে। হ্যাঁ, আইসে গেছে। 12 বেশি ছিল আমার মনে হয়, 4 না আরো কম ছিল মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, তখন পরে আস্তে আস্তে 2-1 করে এটা চলে গেছে আর কি। হ্যাঁ, এখানে বলে শুধু বহুত ছিল, ওই যে মাদ্রাসা করছে না, হুম। ওনার নাম ছিল অনিল বাবু। উনি তো ওই যে পুরাপুরি কয়েকদিন আগে চলে গেছে। তাই না? হ্যাঁ, উনি মুসলমানরা ওনার বাড়ি করতে 7 মিনিট তেল নেই, জুতো হয়ে যায় তেল নেই, আচ্ছা গেলি ফিটিয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে আমরাই দেখছি, আমরাই ঘরে ওনার সামনে যাইনি। খুব রাগী বা খুবই। খুব রাগি ছিল, ওই মাথা চুল তাও নিজেই না ফিট দিয়ে কাটতো না, নিজে 4-3 খেয়ে আয়না সব চেক করে নিজে নিজে চুল কাটতো না, কাম ধরবে না। আচ্ছা আচ্ছা, নাপিতে কান ধরবে বিদায় নিজের কাজ নিজেই করতো, এতটা ফ্রেশ ছিল। আচ্ছা উনি লোক না, আমার নাম হচ্ছে দাদা। আচ্ছা আচ্ছা, আমরা ফোনি ফোনি ছেলে আমার গাইছে। হুম, সে কি বড় বড় গাইতেছে। হ্যাঁ, আচ্ছা, সন্ধ্যার সময় কি বসে বসে না ঠিক আছে। সেই ভাই দিনে সন্ধ্যার সময় গেছি, বসছে হ্যাঁ, গেলি আমার মা কাছে, মা হুম, ফোনির ছেলে আমার গাইতেছে। আমি কাছে কেন অনিল, তোমার ফোনির ছেলে গাইতে হলো কেন? আচ্ছা, নিশ্চয়ই তুমি অন্যায় করছো অনিল। হ্যাঁ। কি অন্যায় করছো কাউকে? হ্যাঁ, মা ওকে চোর বলছে। কেন চোর বললি? আচ্ছা, চোর ধরিয়া না, চোর বলা যায় না, তুমি না ধরি কেন ওকে চোর বললি? হ্যাঁ, তুমি তো অন্যায় করছো অনিল। আচ্ছা, আমাকে মাথায় বলে টুলে বাবু তুমি গাই যাচ্ছে, খাই করে না, আমার মান সম্মান আছে না। হ্যাঁ, তাই তো। রসগোল্লা দিলে 4 রসগোল্লা আচ্ছা মাথা হাত দিলে দিবেন মা, না বাবা উড়ে আমরা ফোন আচ্ছা, ওনার মা কত বেড়ে এনেছো, অনেক তুমি অন্যায় করছো, তোমার না গাইতে হবে কেন? আজকে কি ওই ওর আগে আজকে আর যার মার কাছে কবে আগে টপকে যায় বাড়ে না। বাড়ি বাড়ি ঝগড়া নাড়িয়ে দিতে। কিন্তু আমি কাকু, আমি যেটা বলতে চাচ্ছি, এই বিল্ডিং মনে রাত্রে থাকেন না মনে হয়? হ্যাঁ? রাত্রে কি থাকেন, ঘুমান? হ্যাঁ,
তাই না তো? না আমি ওই কয়েকটা পাশে বিল্ডিং গেছিলাম, ছাদ খুলে খুলে কিন্তু পড়ে গেছে। কারণ এগুলো তো এখন তো টেম্পার নষ্ট হয়ে গেছে। ওই পড়িয়ে যদি পড়ে যায় তো ছাত্র এই যে না উপরেরটা পড়ে গেছে উপরে পড়ে বুঝছেন? গেছে। আমরা ঘুমাই না অবশ্য ঘুমাই মাঝে মাঝে ঘুমাইও আবার ঘুমাই না, সমস্যা নেই। হ্যাঁ দরজা আছে সবার ওই মাল জিনিস টিনিস খায় ওই যে আপনার রেলিং যেটা আপনার সে বাটনের মধ্যে দেওয়া আছে, হ্যাঁ ওইটা যত সময় থাকবে সমস্যা হবে না। কিচ্ছু হবে না। আচ্ছা এতে এই সমস্ত বিল্ডিং তো কোনো রড ব্যবহার করেনি, না আগে তো রড ছিল না সেই আমলে। না, ওই যে টালি দিয়েছে, টালির ওই যে কাঠ দিয়ে ওই যে বর্গা করে। হ্যাঁ ওয়ের জোরে ওই স্ট্রং হয়ে থাকে আর কি। আর বাবা আগের গাত নাকি কোপ দিলি ধুপির কোন এটা বিল্ডিংটা কত হাজার টাকায়? 14,000 টাকার বিল্ডিং। 14,000 টাকা কমপ্লিট হয়েছিল সেই আমলে। হ্যাঁ সেই এ কয়তলা? জায়গায় চুন করা ছিল শুন করা তিনতলা? দোতলা। দোতলা বিল্ডিং 14,000 টাকা খরচা করছিল মোট। হ্যাঁ চুন পুরোটা জায়গায় চুন ছিল, চুন রং করা ছিল। তখন তো রঙের ব্যবস্থা ছিল না, চুন ছিল। এখন তো সেগুলো ঝরে একদম ইটও ঝরা শুরু হয়ে গেছে আর কি। সব এই যে চুন সবই ঝরে যাচ্ছে আচ্ছা 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 হ্যাঁ ছবি ছিল আছে, ছবি আছে। না অনেক ছিল সে বড় ছবিটা কি মানে এই বিল্ডিং এর যে বাবুর মেয়ে দেখতে এসেছিল, আমাদের বাংলাদেশে বাড়ি ছিল। তাই না বিল্ডিং না হ্যাঁ তাই তো বলছো আমাদের বাড়ি যে ওনার বিয়ে হয়েছিল ঢাকা বিক্রমপুর। হ্যাঁ শেষে আসলো, আমি বললাম যে আপনি দলুর উঠে মাঝি উঠে যাবেন। হ্যাঁ হ্যাঁ বলাই ওই যে মিলন দেওয়ার কথা ভাই, ওরা তো বাবুগুলো করে আচ্ছা ধরে ওরা ওগুলো ভাই। হ্যাঁ হ্যাঁ ওর বাড়ি যাবো। আচ্ছা যায় নাই, ওরা তো জানে ভালো করে। হ্যাঁ বাবার বাবা হলো ওই 16 আনা বইতে বসতো। হ্যাঁ আমার বাবা হলো ওই কালাগায় আগে তো দিব্যে তামাক খাতো না, হুম ওই যে তামাকে লাগাই দিত। না না এটা কত না 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 বের বেড়াইয়ে কাম তো আগে ওই দিন হকা ছিল। হ্যাঁ হ্যাঁ ওইগুলো না এটা ওই গোপালদার এই ওই দলুবাবুর বাবা হলো ই করি বেড়ায়। ওইগুলো করে দিত আর কি। হ্যাঁ ভালো দেখা আছে, কিন্তু কয়েকদিন হলো। হ্যাঁ শুনেছি ওটা খুব ঠেকা ছিল, তো ওইগুলো করে দেওয়ার পরে লাস্টে বলে ওইগুলো দিয়ে গেছে। একাত্তরের পরে এই যে শেখ সেলিম সাথে মিশিয়ে তাহলে সে এই বিল্ডিং এর মালিক হচ্ছে অনিল বাবু, এটা হলো গোপালবাবু। গোপাল বাবু। তো গোপাল বাবুর মেয়ে এখানে দেখতে আসছিল, হ্যাঁ, দেখতে আইছি। দেখার পরে যে আমাদের বাংলাদেশে বাড়ি আছে বা ছিল, তার আসার পর কি কান্নাকাটি করছিল কান্নাকাটি তো করে এখানে, বুঝলেন যে না? আমাদের বাড়ি চাকরি। তখন আমার মাও ছিল, মাটা ধরে কান্দে বললো মা। শ্বশুর থাকতে একদিন আসলো না সে তো আইছিল না, নাতি সে তো আইছিল অনিল বাবু ছিল, অনিল বাবু ছিল। তারপরে ফোনে ফোনে করে ডাকতেছে তো উনি বড় যায় আমার শ্বশুর ওখানে আর কি হয়ে গেছে অনিল বাবু ছিল। আচ্ছা আচ্ছা ওই যে অনিল কথা বললাম, ওই তো অনিল আছে। হ্যাঁ হ্যাঁ ওই অনিল। কান্নাকাটি করছিল। বাবার কাছে আমার কাঁদছে। শ্বশুরই কাঁদছে বাবা কাঁদলো, সেও কাঁদছে, বাকি দেখতে ফানি এই জন্য আসিনি, তুমি মায়ের জন্য আসিনি। সে মায়া আমার শ্বশুর আসলে মায়া লাগে, এই জন্য আসে না। মনে আছে মালিক ছিল তোমাকে শুনি, হ্যাঁ। দাদা আমাকে মালিক ছিল। আপনাদের মালিক ছিল তখন আর কি। মালিক, হ্যাঁ, মালিক আগে থেকে জমিদারি। আচ্ছা আচ্ছা, তো অনেক কিছু জানতে পারলাম। এই জমিদার বাড়িটি আমি ঘুরে দেখার জন্য বা ভিতর কি কি আছে, এখনো উপরে ছাদে কি আছে আমি একটু দেখার জন্য অনুরোধ করলাম। আমাকে একটি টর্চ লাইট দিল, যেটা নিয়ে আপনি ঘুরে দেখেন। আমি টর্চ লাইটটা নিয়ে আমি ছাদের দিকে রওনা করলাম। অন্ধকার, ভিতরে পুরোটা অন্ধকার। আমি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে জরাজীর্ণভাবে বিল্ডিংটা পড়ে আছে। তারপরে ভয় করছিল কোথায় পা রাখবো কি রাখবো না, আমি ঝরে পড়ি কিনা, পড়ে যাই কিনা। খুব রিস্কের উপর আমি 2 তলা 3 তলার উপর ছাদে আমি যাওয়ার চেষ্টা করলাম। আমি টর্চ লাইট নিয়ে পায়ে হাঁটছি এবং একা একা অনুভব করছি এই ছাদের নিচে এখনও এই মানুষগুলো কীভাবে বসবাস করে বা কীভাবে এখনও তারা এইভাবে বসে তারা সময় পার করে বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। ভিতরটা দেখেন, জমিদার বাড়ির সেই ইতিহাস ঐতিহ্য যেভাবে পড়ে আছে, তাদের আসবাবপত্র অবশ্য নেই, এগুলো অনেক দিনের পুরনো কথা, এখন এগুলো দেখা যাবে না। তো এখনও শুধু পড়ে আছে ইটের ছাউনিগুলো, গাঁথনিগুলো, সেগুলো ছাড়া আর অতিরিক্ত কোনো কিছু এখানে আমি দেখতে পাচ্ছি না।
আমি কিন্তু অনেক কষ্ট করে পায়ে হেঁটে এই জমিদার বাড়ির 3 তলা ছাদের উপরে আমি প্রবেশ করলাম। আমি ছাদে এসে দেখতে পেলাম বিভিন্ন গাছের পাতা পড়ে ছাদটা একদম জরাজীর্ণ হয়ে পড়ে আছে এবং ছাদের অবস্থা দেখছেন ঝরে ঝরে নিচে কিন্তু পড়ে গেছে। তারপর এখানে মানুষগুলো কীভাবে সময় পার করে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে এর নিচে। আমি হাঁটছিলাম আর চিন্তা করছিলাম আমি কোথায় যাব কি যাব না, আমি পা রাখবো কি রাখবো না। আমি যদি কোথাও পা রেখে আমি নিচে পড়ে যাই তো আমার অবস্থা কঠিন হয়ে যাবে। আমি বেশি দেরি করলাম না, ছাদের উপরে আমি কিন্তু পায়ে হেঁটে আবার নিচের দিকে সিঁড়ি বেয়ে নামার চেষ্টা করলাম এবং সেই সাথে অন্য একটি জমিদার বাড়ির ভিতরে ঢুকে আমাদের সব কিছু দেখানোর চেষ্টা করব। আমি কিন্তু এখানে এসে কথা বলে জানতে পারলাম এই জমিদার বাড়ির স্থাপত্য, আসবাবপত্র এবং বিভিন্ন কিছু রেখে যাওয়া স্মৃতির রেখে যাওয়া অনেক কিছু এখনও ইন্ডিয়া বা বিভিন্ন জায়গার থেকে তারা এখনও এই মায়ের টানে ছুটে আসে তাদের। আমি এখানে এসে জানতে পারলাম এই জমিদার বাড়ি বা এই জমিদার বংশের 260টি পরিবার ছিল। এক এক করে কালের বিবর্তনে তারা এই দেশ ত্যাগ করতে বাধ্য হয়। এই জমিদার বাড়ির স্থাপনাগুলো এখন এমনভাবে পড়ে আছে, এখানে দিনের বেলায় মানুষ আসতে এখানে ভয় পায়, আতঙ্কে শিরে ওঠে। কি না জানি এখানে আছে, কে না পেছন থেকে ডাকে, সবসময়ের জন্য তারাই নাকি আতঙ্কে থাকে। আমি এক এক করে অনেকটা এই জমিদার বাড়ির ভিতরে গিয়েছি এবং অনেক কিছু দেখার চেষ্টা করছি। আমি দেখেছি এই প্রতিটা বাড়ির ভিতরে কিন্তু শুধু ইটের চিহ্ন বা ইটের এই আকারগুলো শুধু সেটাই পড়ে আছে, আর কোনো কিছু এখানে অবশিষ্ট নেই। এখানকার লোকে কোথায় আমি জানতে পারলাম এখানে যে অনেক কিছুই ছিল এই বিল্ডিংয়ের ভিতরে, বাড়ির ভিতরে, এখানকার প্রভাবশালী যারা ছিলেন বা বাইরের অনেকে ছিলেন এগুলো নিয়ে তারা নাকি বিক্রি করে খেয়ে ফেলেছে। আমি যে বর্তমানে একটি বাড়ির ছাদের উপর দাঁড়িয়ে আছি, এটি একটি জমিদার বাড়ির ছাদ। এটি দেখলে আপনার মনে হবে কোনো অ্যামাজন জঙ্গল বা কোনো সুন্দরবনের একটি দৃশ্য। এখানে আমার মনে হয় 150 বছরের ভিতরে কোনো মানুষ এই ছাদের উপর পা রাখেনি।
জমিদাররা জমিদারি ছেড়ে চলে গিয়েছেন, রেখে গিয়েছেন শুধু স্মৃতি, ইতিহাস, ঐতিহ্য, স্থাপনা। এখনও এগুলো কতদিন এইভাবে পড়ে থাকবে এখনও তা কেউ জানে না বা কেউ বলতে পারে না। বন্ধুরা, আমি ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কোনো ভিডিও নিয়ে শীঘ্রই আপনাদের মাঝে আবার ফিরে আসবো। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।